চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মজ উপন্যাসের ১৬তম পর্ব। লেখিকা ইলমা বেহরোজ। এই পর্বটা অনেক রোমহর্ষক। তাই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোঁ পাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি। বিশ্বাস করুন। পদজা কান্না থামালো। কান খাড়া করে শোনার চেষ্টা করল। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন। বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি। ভয় পাবেন না। পদজা একটু নড়ে চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? পদজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো। কথা আসছে না। এরপর খ্যাঁক করে গলা পরিষ্কার করলো। বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না। আপনি ভয় পাবেন না প্লিজ। আপনি চলে যান। বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদজা বুঝল লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবুও সাবধানের মার নেই। সে দরজা খুলল না। বিছানায় গিয়ে বসল। ভয়টা কমেছে। শুনছেন? পদজা জবাব দিল। বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চেনেন? না। কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন। নাম শুনেছেন? ভাবভা। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না। বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না। খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর ছেলের কাকার নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু। আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদজার কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে। বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করল, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা। আজ ফেরার কথা ছিল। আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি। বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো। অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না। তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না। রাস্তাঘাটেও মানুষ নেই। ঝড়ো হাওয়া বইছে। আর কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজালি বারান্দায় বসে হুঁকা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধপধপে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি? কারে সান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো। তে আপনি কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোর্শেদদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত। নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসীই পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি। প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদ্বয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন। তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন, এর পরের বউয়ে জানে? না। থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়া কইরা? হ। এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়। আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য কইরেন।
গ্রামবাসী ছাড়া মসজিদ আমারে জায়গা দিব না। রমিজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন, আপনার জায়গা করে দেওয়া না আমার আর কাম। আপনি চিন্তা করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেহেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাকেন, আমি আরো কয়েকজনের লইয়া আইতাছি। রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। শহীদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফেরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন। পদজা উসখুস করছে। টয়লেটে যাওয়া প্রয়োজন। প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুঁজে নিল। আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি। এরপর কাঁপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষের উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে, বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে, জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা করে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যাম বর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড় তেড়া দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজালি চেঁচিয়ে ডাকেন, কইরে মোর্শেদদা, আকাম কইরে এখন লুকাইয়া আসস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমি দৌড় থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোন ঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙুল শাঁসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতেছি, উনি যা করার করবেন। আমি বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করছেন আপনারা? শহীদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। শহীদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপে মাতব্বর বললা তোরে ডরাই আমরা? আকাম করবি আর সায়রা দিমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। শহীদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি, তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টায়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমির রাগে শক্ত হাতে শহীদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে শহীদের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও শহীদকে মারতে গেলে কয়জন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলেন, শিউলিরাম্মা, কয়জনের লইয়া মাইয়াডারে বার কইরা আইনো। লুকাইছে নটি, গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে।
পদজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদজা মাটিতে বসে কাঁপছে। সে পদজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদজার সাথে ভালো সম্পর্ক। পদজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। ৩-৪ জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের ছোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখল কোলাহল। ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। চেঁচিয়ে উঠল, আমার আবার এমনি ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না। শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনের এভাবে ধরছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এই জন্য খালি বাড়ির ব্যাটা সেটা ডাইকা আইনার রস কমাইছে। পূর্ণার গা রিরি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, এর মাইয়াটাও এমন হয়েছে। নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াও করলো। পদজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক বেশ্যা, মায়ারে বানাইছে আর এক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফুঁসফুঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজার চুলের মুঠি ধরে বৃষ্টি গালে গালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগবো। পূর্ণা, প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে ছইসহ আরো 3-4 জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্ত্যক্ত হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারোর হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেওয়ার কেউ ছিল না। এতক্ষণ শুনলে আমি পদ্মজ উপন্যাসের 16তম পর্ব। লেখিকা ইলমা ফেরোজ। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।